আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে তৌহিদ স্যার এসেছি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান সাবজেক্টের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কার্বোহাইড্রেট সম্পর্কিত ক্লাস নিয়ে। তো আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি দেখি যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মূলত আমরা যদি দেখতে চাই তাহলে কার্বোহাইড্রেট মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা মৌলের সমন্বয়ে গঠিত হয়। তো এই তিনটা মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং এটার অনুপাত হবে 1:2:1। তো এখানে অনুপাত 1:2:1 হবে, অর্থাৎ কার্বনের পরিমাণ যত থাকবে হাইড্রোজেন তার থেকে দ্বিগুণ থাকবে এবং অক্সিজেন কার্বনের সমপরিমাণে থাকবে। তো আমরা যদি মনে করি যে এখানে হচ্ছে কার্বনের পরিমাণটা যদি এখানে আমরা 6 ধরি, তাহলে হাইড্রোজেন হবে 12 এবং অক্সিজেন হবে 6। তো এই অনুপাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা সমন্বয়ে গঠিত যৌগগুলো এটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমরা এবার যদি প্রথমেই আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসটা দেখি, আমরা যদি হচ্ছে তাহলে আমরা দেখতে পাবো যে কার্বোহাইড্রেটকে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে, একটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে। তো স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। তো সুগার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। আর নন সুগারের মধ্যে রয়েছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। তো আর আমরা যদি দেখি রাসায়নিক গঠনের ভিত্তিতে, তাহলে এটা চার প্রকার হবে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, এটা মনোস্যাকারাইড হবে। আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড, এরপরে আছে হচ্ছে অলিগোস্যাকারাইড এবং তারপর আছে হচ্ছে পলিস্যাকারাইড। তো আমরা মনোস্যাকারাইড যদি দেখি তাহলে এটা শুরু হবে ট্রায়োস থেকে, অর্থাৎ কার্বন সংখ্যা 3 দিয়ে শুরু হবে। মূলত কার্বোহাইড্রেট গুলোর নাম কোনটার কি হবে এটা ডিপেন্ড করবে কার্বন সংখ্যার উপরে। তো ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা, টেট্রোজ মানে 4 কার্বন বিশিষ্ট শর্করা, পেন্টোজ মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এইভাবে একটা করে শর্করাকে মনোস্যাকারাইড বলা হয়। এখন যদি আমরা আসি ডাইস্যাকারাইডে, তবে আমরা দেখতে পাবো যে এরকম মনোস্যাকারাইড দুইটা করে একত্রে যখন যুক্ত হবে সেটাকে ডাইস্যাকারাইড বলা হয়। যেমন সুক্রোজ, যেমন সেলোবায়োজ। আমরা যদি সুক্রোজকে দেখি তাহলে সুক্রোজের মধ্যে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ রয়েছে, এবং সেলোবায়োজকে যদি আমরা দেখি তাহলে সেটাতে দুটা গ্লুকোজ রয়েছে। এরকম আমরা যদি অলিগোস্যাকারাইড দেখি, অলিগোস্যাকারাইড মানে হচ্ছে তিনটা স্যাকারাইড মনোস্যাকারাইড থাকবে, অর্থাৎ গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, অথবা 4টা থাকবে, অথবা 5টা থাকবে, অথবা 6টা থাকবে। এইভাবে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড এরকম করে হবে। এবং সর্বশেষে যদি আমরা দেখি পলিস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইড যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে অসংখ্য গ্লুকোজ থাকবে, অর্থাৎ C6H12O6 এই গ্লুকোজটা অনেকগুলো থাকবে, যেগুলো একত্রে শিকলের মতো চেইন গঠন করে পলিমার গঠন করবে। যেমন আমরা দেখি স্টার্চ, আমরা যদি দেখি সেলুলোজ, এইরকম করে অসংখ্য থাকবে। তো এরপরে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে যদি আমরা কার্বোহাইড্রেট বা শর্করাকে দেখি তাহলে এটা দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে রিডিউসিং সুগার আর আর হচ্ছে নন রিডিউসিং সুগার। তো রিডিউসিং সুগার হচ্ছে যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে রিডিউসিং, এটা বিজারণ ক্ষমতা রয়েছে। এবং নন রিডিউসিং মানে হচ্ছে হেমিসেলুলোজ, এগুলো হচ্ছে বিজারণ ক্ষমতা নেই। তাহলে এরপরে আমাদের প্রথম যে বেসিক ধারণাটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কার্বোহাইড্রেটটা কিভাবে গঠন হয় এই বিষয়টা আমাদের জানতে হবে। যেমন আমরা যদি মনোস্যাকারাইড থেকে শুরু করি, মনোস্যাকারাইডের গঠন থেকে শুরু করি, কারণ মনোস্যাকারাইড দিয়ে ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে, মনোস্যাকারাইড দিয়ে অলিগোস্যাকারাইড তৈরি হচ্ছে, আবার পলিস্যাকারাইডও তৈরি হচ্ছে মনোস্যাকারাইড দিয়ে। তাই আমরা মনোস্যাকারাইডের গঠন সম্পর্কে জানবো। তো আমরা মনোস্যাকারাইডের যদি গঠন করি তাহলে আমরা প্রথমে যদি আমরা ট্রায়োসটা করি তাহলে কার্বন সংখ্যা হবে 3, 3টা কার্বন থাকবে। আর এবং এখানে কার্বোহাইড্রেট গুলো দেখা যাবে হচ্ছে দুই দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর একটা হচ্ছে কিটোন মূলক। তো অ্যালডিহাইড মূলক যদি হয় সেক্ষেত্রে 1 নাম্বার কার্বনে CHO থাকবে এবং শেষের কার্বনটাতে প্রাথমিক অ্যালকোহল থাকবে
2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোক্সিল থাকবে। তো আমরা এটা যদি দেখি তাহলে এটা কিন্তু সংকেতটা হচ্ছে এরকম C3H6O3। দেখো খুব সহজে বিষয়টা দেখো যে এখানে কিন্তু কার্বন আছে তিনটা, যেমন 1 2 তিনটা কার্বন, হাইড্রোজেন আছে কয়টা? 6টা, 2 3 4 5 6, আর অক্সিজেন আছে কয়টা? তিনটা, 1 2 3, এইভাবে মিলে যাবে, আণবিক সংকেতগুলোর সাথে গাঠনিক সংকেতগুলো মিলে যাবে। তো এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এটাকে আমরা বলতে পারি অ্যালডোজ, এটাকে আমরা বলতে পারি অ্যালডোজ। তো এরকম করে আমরা যদি কিটোন মূলকটা তৈরি করি তাহলে কার্বন তিনটা দিব, দিয়ে CH2OH, আর কিটোন মূলকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 2 নাম্বার কার্বনে কিটোন গ্রুপটা থাকবে এবং 1 নাম্বার কার্বন এবং হচ্ছে 3 নাম্বার কার্বনে কিন্তু অ্যালকোহল মূলকটা থাকবে। তো আমরা যদি দেখি আমরা উপর থেকে কাউন্ট করব কার্বন মূলকে, প্রথমে একটা 1 হবে, এরপরে 2, এরপরে হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে একটা যখন যদি আমরা বুঝি মূলত তাহলে এটা কিন্তু হচ্ছে এটা অ্যালডোজ, আর এটা হবে কিটোজ, এটা হবে কিটোজ। তাহলে এরপরে আমরা যদি 4টা কার্বন দিয়ে তৈরি করতে পারি চাই টেট্রোজ, তাহলে খুবই সহজ, 1 2 3 4, 4 নাম্বার কার্বনে আমরা প্রাথমিক অ্যালকোহল দিয়ে দিব এবং যেহেতু এটা অ্যালডিহাইড মূলক তাই এখানে CHO দিয়ে দিব। এরপরে আমরা হাইড্রোজেন দিব, হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোজেন, হয়ে গেল, এটা হচ্ছে একটা পেন্টোজ। আমরা যদি পেন্টোজ করি, পেন্টোজ আমরা 9 10 পড়ে এসেছি, পেন্টোজ, পেন্টোজে 5 কার্বন যুক্ত শর্করা থাকে, তাহলে 5 কার্বন যুক্ত শর্করা যদি আমরা করতে চাই 1 2 3 4 5, তাহলে আমরা কি করব? প্রথমে CHO গ্রুপ থাকবে, শেষে থাকবে হচ্ছে CH2OH। এবার আমরা যদি এখানে হাইড্রোজেন দিব, এখানে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন, আবার হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোক্সিল। তো আমরা জানি পেন্টোজ শর্করাটা হচ্ছে 2 প্রকারের হয়, যেহেতু নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী পেন্টোজ সুগারটাকে ইউজ করতে হয়। তাই আমরা যদি দেখি যে পেন্টোজ সুগার হচ্ছে এই পেন্টোজ সুগারটা 2 প্রকার হয়, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো অলরেডি এই যেটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু রাইবোজ, রাইবোজ, অর্থাৎ এই পেন্টোজ সুগারটা হচ্ছে আরএনএ তে ইউজ হবে, আরএনএ তে এই পেন্টোজ সুগারটা ব্যবহার হবে। আমরা যদি এবার ডিএনএ তে যে পেন্টোজ সুগারটা ইউজ হয় সেটা গঠন করতে চাই, অবশ্যই 5 কার্বন যুক্ত হবে, CH2OH, এরপরে হাইড্রোজেন, এরপরে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোক্সিল। তাহলে এখন তোমরা বলতে পারো যে এটা আর এটা গঠন তো স্যার একই রকম হয়ে গেছে, কিন্তু একটু পার্থক্য থাকবে। আমি এটার সাথে এটা তুলনাটা করার জন্য আমি এটার মতো করে সেম করলাম। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে, এই যেটা হচ্ছে 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে এই অক্সিজেন মূলকটা যদি না থাকে, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারবো ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এই জিনিসটা কিন্তু ডিএনএ তে ইউজ হবে, কারণ আমরা জানি যে ডিএনএ তৈরি হতে গেলে অথবা আরএনএ তৈরি হতে গেলে 5 কার্বন যুক্ত পেন্টোজ সুগার লাগবেই। এই জন্য এটা হচ্ছে রাইবোজ, এটা আরএনএ এর ক্ষেত্রে ইউজ হবে, আর এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে ইউজ হবে, ডিঅক্সিরাইবোজ। এটা হতে গেল পেন্টোজ শর্করা হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি হেক্সোজ, যেটা আমরা অনেক বেশি পড়ে আসি, হেক্সোজ, হেক্সোজটা আমরা ক্লাস 10 এও পড়ে এসেছি, যে C6H12O6, এই যে এই সংকেতটা, এই আণবিক সংকেতটাকে গাঠনিক সংকেতে রূপান্তর করতে হবে। আমরা অনেকে হয়তো বা পারি, আবার অনেকে হয়তো বা পারি না। তো সেক্ষেত্রে আমরা আজকে শিখবো এই বিষয়টা। দেখো এটা যেটা আমরা করবো 6 কার্বন যুক্ত, 3 4 5 6, সেম ভাবে আমরা একই ভাবে দিব। এখানে আমরা যদি 3 কার্বন যে ট্রায়োসটা শিখে যাই সেক্ষেত্রে কিন্তু টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ এরকম করে আমরা যতই কার্বন বাড়তে থাক না কেন কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু ওই শর্করাটাকে তৈরি করে ফেলতে পারবো, তোমরা যদি বুঝে থাকো। এরপরে তাহলে এখানে আমরা দিব অ্যালডিহাইড মূলক, এরপরে আমরা এখানে দিব হাইড্রোজেন, হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোজেন। এই তো আমরা একটা
হেক্সোজ তৈরি করে ফেলে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আচ্ছা, গ্লুকোজের সংকেত এবং ফ্রুক্টোজের সংকেত কিন্তু একই। গ্লুকোজ যেটা সেটা হচ্ছে C6H12O6 এবং ফ্রুক্টোজ যেটা সেটাও কিন্তু C6H12O6। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড মূলক, গ্লুকোজ কি মূলক? অ্যালডিহাইড মূলক। 1 নাম্বার কার্বনে এখানে রয়েছে অ্যালডিহাইড মূলক রয়েছে, CHO রয়েছে। এবং আমরা যদি ফ্রুক্টোজের গঠনটা দেখতে চাই, তাহলে ফ্রুক্টোজ হচ্ছে কিটোন মূলক। তাহলে সেক্ষেত্রে সেই সংকেতটা হবে এরকম করে 1 2 3 4 5 6। তাহলে এখানে দিব আমরা CH2H, এখানে 1 নাম্বার কার্বনে হবে CH2H, এরপরে 2 নাম্বার কার্বনে কিটোন গ্রুপটা থাকবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিটোন মূলকটা অবশ্যই 2 নাম্বার গ্রুপে থাকবে। এরপরে 3 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, এরপরে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোক্সিল। এটা কিন্তু হচ্ছে কিটোন মূলক হলো, এটাও হচ্ছে C6H12O6। আমাদের লাগবে, আমাদের অ্যালডিহাইড মূলকটাও দরকার, আমাদের কিটোন মূলকটাও দরকার। তাহলে কেন? কারণ আমরা যখন আমরা সুক্রোজ গঠন করতে যাব, তখন সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে এইরকম শর্করা, হেক্সোজের শর্করা 2টা করে লাগবে, তখন আমরা সেটাকে ডাইস্যাকারাইডে রূপান্তর করতে পারবো। তো সেগুলো অনেক আলোচনা, এরপরে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আবার হচ্ছে গ্লুকোজের ব্যাপারটা আছে, একটা এল গ্লুকোজ আছে, একটা হচ্ছে ডি গ্লুকোজ আছে। সেই ব্যাপারটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে এই যে আমি এখানে যে গ্লুকোজটাকে গ্লুকোজের সংকেতটাকে আঁকাইছি, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে OH মূলকটা হচ্ছে বাম পাশে রয়েছে। তাহলে OH 5 নাম্বার কার্বনের OH মূলকটা যদি বাম পাশে থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারবো এল গ্লুকোজ, এল গ্লুকোজ। আর যদি 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা 1 2 3 4 5 6 CH2OH, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, হাইড্রোক্সিল। এরপরে 5 নাম্বার কার্বনের যদি হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারবো ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। তাহলে এইভাবে আমাদেরকে এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজ বানিয়ে ফেলতে হবে, কারণ আমরা যখন ডাইস্যাকারাইড তৈরি করব তখন অবশ্যই সেটা এই গ্লুকোজগুলো, এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজ গুলোর উপরে ডিপেন্ড করবে। কারণ এল গ্লুকোজের সাথে ডি গ্লুকোজ অথবা এল গ্লুকোজ এরকম গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে আমাদের মনোস্যাকারাইড গুলোকে যুক্ত করে ডাইস্যাকারাইড তৈরি করতে হবে। এরপর ডাইস্যাকারাইড, এরপরে হচ্ছে যখন 3টা করে গ্লুকোজ যুক্ত করব, তখন হচ্ছে ট্রাইস্যাকারাইড হবে, তারপর টেট্রাস্যাকারাইড হবে, পেন্টাস্যাকারাইড হবে, হেক্সাস্যাকারাইড হবে, এইভাবে চলতে থাকবে। এভাবে হইতে হইতে এক সময় অনেকগুলো যখন শর্করা বা মনোস্যাকারাইড পরস্পর সাথে যুক্ত হবে, তখন কিন্তু সেটা তৈরি হবে হচ্ছে পলিস্যাকারাইড। তো এই সম্পর্কিত আমরা হচ্ছে ডাইস্যাকারাইডের গঠন থেকে শুরু করে এরপর আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে এটা আমরা একটা রিং স্ট্রাকচার রয়েছে, এই গাঠনিক গ্লুকোজের গাঠনিক সংকেতের একটা হচ্ছে রিং স্ট্রাকচার রয়েছে। আর মনোস্যাকারাইড থেকে যখন ডাইস্যাকারাইড তৈরি হবে, তখন অবশ্যই ওই রিং স্ট্রাকচারটার প্রয়োজন হবে। এই জন্য আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ রিং স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই বলে আমার ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।